ঘড়িতে রাত 12টা 56। অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজেই চলেছে। তিথির হাত পা কাঁপছে। ফোন ধরার সাহস হচ্ছে না। অবশেষে থাকতে না পেরে ধরেই ফেললো। হ্যালো। যাক, অবশেষে দয়া হলো ফোনটা ধরার। আসলে আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। আর সেদিন যে সারা রাত কল দিলাম, সেদিন ধরনি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যে বলো না, অন্তত আমার কাছে না। আসলেই ঘুমিয়ে পড়েছিলাম। তা না হলে তো পরের দিন সকালে ফোনটা ধরতাম না। সকালে ধরে তো আর লাভ নেই। অফিসে থাকলে কি কথা বলা সম্ভব? হুম, বুঝেছি। বলো কি বলবে? কালকে তুমি আমাদের এদিকে এসেছিলে? চমকে উঠল তিথি। হ্যাঁ, তিথি গিয়েছিল শুধু দূর থেকে মুগ্ধকে একবার দেখার জন্য। কিন্তু মুগ্ধ তো ওকে দেখেনি। তাহলে কই না তো। কেন জিজ্ঞেস করছো? না মানে কাল সকালে যখন বেরিয়েছি কেন যেন মনে হচ্ছিল তুমি এখানে ছিলে। না, আমি বাসাতেই ছিলাম। ও, আমি অবশ্য চারপাশ দেখেছি, কোথাও তোমাকে দেখতে পাইনি। তবুও মানুষের মন তো অনেক সময় অনেক কিছু ভেবে ফেলে। তাছাড়া ইদানিং তোমাকে বড্ড বেশি মিস করি। তিথি মনে মনে ভাবতে লাগলো, মুগ্ধ কিভাবে বুঝলো? এটা কি ওর ভালোবাসার জোর, নাকি টেলিপ্যাথি? তবুও বলল, এটা তোমার আমাকে কল দেওয়ার একটা ছুতো মাত্র। তোমাকে কল করতে আমার কোনো ছুতো লাগে না। মন চাইলে কল করি না। কারণ আমি জানি ফোন রাখার পরই প্রতিবার কেঁদে সমুদ্র বানিয়ে ফেলো তুমি। হুম, আজাইরা কারণে কাঁদি না আমি। ওকে, চোখের জল এত সস্তা না আমার। চোখের জল বাজারে বেচা কেনা হয় না যে তা সস্তা আর দামি বলে বিচার করবে। সে যাই হোক, তুমি কি কি কারণে কি কি সিচুয়েশনে কত কত কাঁদতে পারো, তা অন্তত আমার চেয়ে ভালো আর কেউ জানে না। বলি মুগ্ধ হাসলো। রাগে তিথির শরীর জ্বলে গেল। বলল, পুরনো কথা কেন তুলছো? পুরনো কথা কোথায় তুললাম? পুরনো কথা তুললে তো তোমাকে মনে করিয়ে দিতাম তুমি আমাকে কি কি ভাবে আদর করতে। আদর করতে করতেও কতবার কেঁদেছো। তুমি টপিক চেঞ্জ না করলে আমি ফোনটা রাখতে বাধ্য হব। তুমি চাইলেও এখন ফোন রাখতে পারবে না, কারণ তোমার ভেতরে যে আরেক তিথির বাস করে, সে চাইবে না। রাগে অভিমানে কান্না পেল তিথির। কেন যে মুগ্ধ এমন করে? তিথির কান্না চাপানোর চেষ্টা করলো। মুগ্ধ বলল, তুমি কি কাঁদতে বসলা নাকি? এখন কাঁদলে কিন্তু চলে যাব তোমার বাসায়। দুই গালে দুইটা চড় মেরে আসবো। আমার এত ঠেকা পড়ে নাই যে আমি তোমার জন্য বসে বসে কাঁদবো। নিজেকে কি মনে করো তুমি? নিজেকে রাজপুত্র মনে করি। তুমি আরেক রাজ্যে রাজকন্যা। কথা ছিল যুদ্ধে জয়ী হতে পারলে রাজকন্যাকে পাবো। যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়লাভ করার পরও পূর্ব শত্রুতার রেশ ধরে রাজকন্যার ভ্রাতা রাজামশাইয়ের মন বিষিয়ে দিয়েছেন। এখন এই রাজপুত্রের হাতে আর কিছুই নেই। এত বেহায়াপনা করতে কি তোমার একটু লজ্জা লাগে না? আমার লজ্জা শরম আগেও ছিল না, এখনো নেই, বিন্দু মাত্র নেই। তুমি তো জানোই মিনিমাম এতটুকু লজ্জা থাকা উচিত, যতটুকু থাকলে মানুষ বেহায়া বলবে না। একটু বেহায়া হয়েও যদি তোমাকে পাওয়া যায় তো সেটুকু বেহায়া আমি হাজারবার হতে পারবো তিথি। চোখের জল মুছে পানি খেয়ে গলাটা স্বাভাবিক করলো তিথি। মুগ্ধকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। মুগ্ধ ডাকলো, তিথি। হ্যাঁ বলো। তুমি আমার কাছে চলে আসো প্লিজ। আমার ফ্যামিলিতে তো কোনো প্রবলেম নেই, সবাই তোমাকে পছন্দ করে। তুমি তো জানোই একবার আমাদের বিয়ে হয়ে গেলে তোমার ভাইয়া ঠিকই মেনে নেবে। আবার সেই পুরনো কথা তুমি কেন বোঝো না? সেটা সম্ভব হলে তো আরও অনেক আগেই করতাম। তুমি সম্ভব করলেই হবে। আচ্ছা, একই কথা বলতে বলতে তুমি কি ক্লান্ত হও না? মনটা খারাপ হয়ে গেল মুগ্ধর। বলল, কেন তুমি অ্যাক্টিং করছো? তুমিও তো আমাকে ছাড়া ভালো নেই। আমি মোটেই অ্যাক্টিং করছি না, অনেক ভালো আছি আমি। প্লিজ তিথি, এরকম করো না। একা থাকতে থাকতে আমি বড্ড ক্লান্ত। তোমাকে ছাড়া আমার চলবে না। আমার কিছু করার নেই। আমার ফ্যামিলির কথা আমাকে ভাবতেই হবে। তোমাকে আগেও বলেছি, তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারবো না। আর কত ট্রাই করব? তাদের রাজি করানোর সব চেষ্টাই তো করেছি। তারা যা বলেছে তাই করেছি। আর কি করতে হবে জিজ্ঞেস করো। তবু যখন মানছে না, তখন এত চেষ্টাই বা তুমি করছো কেন?
কারণ এখন আমি তোমাকে ভালোবাসি। তিথির বুকের ভেতর ধক করে উঠল, মুখে বলল, এইসব কথাই আজকাল আর আমার ভেতরে কিছু হয় না। কিছু হওয়ানোর জন্য বলিনি তিথি, একটু বোঝো আমাকে। তুমি না আমাকে সবচেয়ে বেশি বুঝতে। দিন বদলেছে তো, আজকাল এত কাউকে বুঝি না, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। এত কঠিন হওয়ার ভান করছো কেন? আমি ভানটান করি না, তুমি সেটা জানো। আমি কঠিনই হয়ে গিয়েছি। আমাদের একসাথে কাটানো সব সুইট সময়গুলো, সব স্মৃতিগুলো ভুলে গিয়েছো? ভুলিনি কিছুই, তবে ভোলা উচিত। এসব মনে রেখে কোনো লাভ তো নেই, তাই ভোলার চেষ্টা করছি। পারবে ভুলতে? না পারার কি হলো? মানুষ পারে না এমন কোনো কিছু নেই পৃথিবীতে। তাই তাহলে বিয়ে করছো না কেন? আমার এখনো বিয়ে করার বয়স হয়নি, তাই আগে তো পড়াশোনা শেষ হোক। ঠিক আছে, দেখা যাবে। শোনো, তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এই জন্য তোমার মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে করো, বউ আসলে দেখবে সব ঠিক হয়ে যাবে। মুগ্ধ হেসে বলল, আমি অন্য কাউকে বিয়ে করলে তুমি সহ্য করতে পারবে? তাছাড়া আমার শরীরে তোমার যত খামচি আর কামড়ানোর দাগ আছে, তা নিয়ে কি অন্য মেয়েকে বিয়ে করা যায়? করলেও এসব দাগ দেখলে আমাকে জুতো পেটা করে ডিভোর্স দিয়ে দেবে। তিথির বুকের ভেতর ছ্যাদ করে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে তুমি ভালো জানো। তোমার লাইফ, তোমার ডিসিশন। সেই জন্যই এখনো অপেক্ষা করছি। অপেক্ষা করে কোনো লাভ নেই, আমি কখনো পালাবো না। তাহলে তোমার ভাইয়াকে আর একবার ধোলাই দিই, কি বলো? এবার আর 3 দিন না, 30 দিন থাকার ব্যবস্থা করে দিই হসপিটালে। হোয়াট? চেঁচিয়ে বলল তিতির। মুগ্ধ বলল, হ্যাঁ, সেই অনেক বছর আগে ওর সাথে আমার কি একটা প্রবলেম হয়েছিল, সেটা ধরে এখনো বসে থাকবে কেন? তুমি হিরোগিরি দেখিয়ে ওকে মেরেছিলে কেন? ও আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলেছিল কেন? কারণ ও জানতো না তোমার গার্লফ্রেন্ড ওর বোন। মারার সময় আমিও জানতাম না যে ও তোমার বড় ভাই। যাই হোক, ও নিজের বোন সম্পর্কে বলছে, সেটা জানুক আর না জানুক, যে কোনো মেয়ে কারো না কারো বোন। তাই যে কোনো মেয়েকে বোনের চোখে দেখলে কারো মুখ দিয়ে ও বাজে কথাগুলো বের হয় না, বুঝলে? তিথি বুঝলো মুগ্ধ রেগে গেছে, তাই আরও রাগানোর জন্য বলল, আচ্ছা, সেটা না হয় বুঝলাম, আমার ভাই দোষ করেছিল, কিন্তু তোমরা ব্যাচেলার বাসায় মেয়ে নিয়ে এসেছিলে কেন? অবাক হলো মুগ্ধ। মেয়ে? ও তমালের গার্লফ্রেন্ড ছিল তিথি, যে কিনা এখন তমালের বউ। আর গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের বাসায় যেতে পারে না? এই ব্যাপারটা তোমরা দুই ভাই বোন সহজভাবে নিতে পারো না কেন বলো তো? এমনভাবে মেয়ে নিয়ে এসেছিলে কথাটা বলছো যেন আমরা সবাই মিলে একটা মেয়েকে ভাড়া করে এনেছিলাম। মুখে লাগাম দাও। তোমাদের ভাবনা লাগাম ছাড়া হলে কোনো দোষ নেই, আর আমার মুখটা লাগাম ছাড়া হলেই দোষ। একেই বলে কৃষ্ণ করলে লীলা। শোনো, ফালতু কথা কম বলো। হেসে ফেলল মুগ্ধ, বলল, আচ্ছা, দোষ জারি হোক, আমি অনেক মেরেছিলাম, তাই তোমার বড় ভাইয়া আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও তো আমি ওর পায়ে ধরে মাপ চেয়েছি। আর কি করলে ওর রাগ ভাঙবে বলো? ওর রাগ আর জীবনেও ভাঙবে না, ওর ইগোতে লেগেছিল। আচ্ছা, ওর কথা বাদ দাও, ওর ইগো নিয়ে ও থাক। আমাকে এটা বলো যে তুমিও তো কত আমার বাসায় এসেছো, তাহলে তো সেটাও দোষের, তাই না? এই দোষ মোচন করার জন্য আমাকে বিয়ে করে ফেলো। আমি তোমার ব্যাচেলর বাসায় কখনো যাইনি, গিয়েছিলাম তোমার ফ্যামিলির বাসায়, এবং তখন বাসায় সবাই ছিল, গোপনে লুকিয়ে চুরিয়ে যায়নি, বুঝেছো? হুম, বুঝেছি। এখন রাখছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। হাসলো মুগ্ধ। তিথি বলল, হাসছো কেন? এমনি। আচ্ছা, রাখছি, গুড নাইট। গুড নাইট। তারপরও কেউ ফোনটা কাটলো না। দুইজনেই কিছুক্ষণ চুপ করে ফোনটা ধরে রইল। অনেক সময় শুধু নীরবতাই পারে নিঃশ্বাসের মধ্য দিয়ে একজন মানুষের অব্যক্ত কথাগুলো আরেকজনের কাছে পৌঁছে দিতে। এতপর মুগ্ধ বলল, রাখো। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়ল তিথি। নিজের চুল ছিঁড়ল, হাত কামড়ালো, নিজের ওড়নাটাও ছিঁড়ে কুটি কুটি করলো। হঠাৎ একটা মেসেজ এলো। হ্যাঁ, মুগ্ধ পাঠিয়েছে। শান্ত হও, আমি এখনো মরে যাইনি যে তোমাকে এভাবে কাঁদতে হবে। আর তোমার হোয়াটসঅ্যাপে একটা অডিও পাঠিয়েছিলাম, জানি না কী কারণে সেটা এখনো ওপেন করনি। আজকে শুনবে একবার?
তিথির দরকার হয় না বলে হোয়াটসঅ্যাপটা অনেক আগেই আনইনস্টল করে দিয়েছিল। তড়িঘড়ি করে প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ডাউনলোড করলো। আজ ডাউনলোড হতে যে কেন এত লেট হচ্ছে! উফ! অডিওটা প্লে করতেই প্রাণটা জুড়িয়ে গেল তিথির। মুগ্ধ গাইছে, আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি। হো, দিও তোমার মালাখানি বাউলের মান্ডারে। আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে, মুক্তোর সুখ তেমনি তোমার নিবিড় চলা। মুগ্ধ দেখলো তিথির অডিওটা সিন করেছে। যাক, তাহলে নিশ্চয়ই শুনছে এখন। শুনে হয়তো কাঁদছে, কিন্তু শান্তি তো পাচ্ছে, এটাই অনেক। ও কি একটা টেক্সট করবে? তিথি নিশ্চয়ই রিপ্লাই দিবে না, তখন খারাপ লাগবে। এইসব ভেবেও টেক্সট একটা করেই ফেললো। তোমাকে খুব দেখতে ইচ্ছে করে। প্রায় সাথে সাথে মেসেজটা সিন করলো তিথি, কিন্তু রিপ্লাই দিল না। মুগ্ধ অনেকক্ষণ অপেক্ষা করলো শুধু একটা রিপ্লাই আসার জন্য, কিন্তু এলো না। সারা রাত ধরে কাঁদতে কাঁদতে গানটা শুনলো তিথি। শুনতে শুনতে ভাবছিল ওদের প্রথম পরিচয়ের কথা। আহা, কি মিষ্টি না ছিল মুহূর্তগুলো। তিথির সাথে মুগ্ধর পরিচয়টা খুব অন্যরকমভাবে হয়। আজ থেকে প্রায় 5 বছর আগে ট্রাভেলার্স অফ বাংলাদেশ এর একটা ইভেন্টে এজেন্ট করেছিল ওরা দুজনেই। ইভেন্টটা ছিল বান্দরবানে নাফাখুম ট্যুর। তিথির এইচএসসি পরীক্ষা দিয়ে ফ্রি বসেছিল, আর মুগ্ধ মাস্টার লাস্ট সেমিস্টারে উঠেছিল কেবল। ওটা ছিল তিথির সেকেন্ড ট্যুর উইদাউট ফ্যামিলি। প্রথমবার ফ্রেন্ডদের সাথে সিলেট গিয়েছিল এইচএসসি সেকেন্ড ইয়ার থাকতে। তিথি অবশ্যই খুব ভাগ্যবতী যে ওর ফ্যামিলি ওকে সব ধরনের স্বাধীনতা দিত, যা অন্য অনেক মেয়েরা আজও পায় না। বাংলা লিঙ্ক বাংলার পথে নামক একটা টিভি প্রোগ্রামে ট্রাভেলার্স টিঙ্কু চৌধুরী বান্দরবনের এক অপসৌন্দর্যময় জলপ্রপাত নাফাখুমকে দেখিয়েছিল। তা দেখেই তিথির মাথা খারাপ হয়ে গিয়েছিল ওখানে যাওয়ার জন্য। তার কিছুদিন পরেই ট্রাভেলার্স অব বাংলাদেশের ফেসবুক পেজে নাফাখুম ট্যুরের একটা ইভেন্ট দেখতে পেল। সাথে সাথে বাবাকে দেখালো। বাবা একটু দোনমোনা করেছিল, কিন্তু ভাইয়া বলল, ওকে যেতে দাও বাবা, ট্রাভেলার্স অব বাংলাদেশ অনেক সেফ একটা গ্রুপ। আমার তখন ফাইনাল পরীক্ষা চলবে, না হলে আমিও যেতাম। তুমি চিন্তা করো না তো, আমি জানি আমার বোন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। তাছাড়া যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে যে সেভ করতে জানে, অ্যান্ড দ্যাটস ওয়ে আই অ্যাম প্রাউড অফ হার। সময়টা ছিল নভেম্বর মাস, শীতের শুরু। রাত 10টায় বান্দরবানের উদ্দেশ্যে বাস ছাড়বে। ভাইয়ার বাবা এসে ওকে বাসে তুলে দিল। ওকে দিতে এসে বাবা আরও চিন্তায় পড়ে গেল, কারণ ইভেন্টে সবার সাথেই তাদের ফ্রেন্ডস কাজিনস আছে কিংবা রিলেটিভস আছে, শুধু তিথির সাথে কেউ নেই। তিথির অবশ্য এতে নিজেকে আরও ফ্রি ফ্রি লাগছিল। বাবার ভাইয়া ইভেন্ট ডাইরেক্টর সাফিয়ার দোলাকে বলে গেল যাতে তারা ওর খেয়াল রাখে। দোলা তিথির ওর সিট দেখিয়ে দিল। তিথি বলল, আপু, রেজিস্ট্রেশনের সময় আমি বলেছিলাম যে আমি জানালার পাশের সিট চাই। ইটেনি কষ্ট? দোলা চিন্তায় পড়ে গেল। বলল, সে কি, তোমার রেজিস্ট্রেশন অনুযায়ী এই সিটটাই তো তোমার। আচ্ছা, এই সিটটা যার সে আসুক, আমি তার সাথে কথা বলে দেখি। তিথি হেসে বলল, ওকে আপু, থ্যাঙ্কস। দোলা চলে গেল। শীতের মৃদুমন্দ বাতাসে তিথির হালকা শীত করছিল, কিন্তু জানালাটা বন্ধ করতে ইচ্ছে হলো না, তাই ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল। সিটটা এলিয়ে আধশোয়া হয়ে জানলার বাইরে তাকিয়ে রইল। ওড়নায় মুখটা ঢাকা। ওর যে কি ভালো লাগছিল তা বলে বোঝানোর মতো না। খুব ফ্রি লাগছিল নিজেকে। আগামী 10 দিনও একটা অন্য জগতে থাকবে, ওর স্বপ্নের জগৎ, যেখানে থাকবে শুধু প্রকৃতি, শুধু সৌন্দর্য, যেখানে থাকবে না কোনো নাগরিক কোলাহল। হঠাৎ একটা ডাক ওর ভাবনার রাজ টেনে ধরল। এক্সকিউজ মি। ও তাকাতেই দেখতে পেল একটা ছেলে ব্যাগ হাতে দাঁড়িয়ে। ও তাকাতেই স্বাভাবিকভাবে বলল,
আপনার পাশের সিটটা আমার, আমি কি বসতে পারি? তিথি ছেলেটার ম্যানার্স দেখে মুগ্ধ হলো, কিন্তু তারপর হঠাৎ খেয়াল করলো ওর পানির ফ্ল্যাক্সটা পড়েছিল পাশের সিটে। ম্যানার্সের কিছু না, ছেলেটা ভদ্রভাবে ওর পানির ফ্ল্যাক্সটা সরাতে বলছে। ও ফ্ল্যাক্সটা সরিয়ে বলল, শিওর, বসুন, থ্যাঙ্কস। ছেলেটা নিজের ব্যাকপ্যাক ওপরে উঠিয়ে দিয়ে বসলো। তিথি মনে মনে ভাবলো, এই ছেলেটা যদি গায়ে পড়া হয় আর সারা রাস্তা প্যাচাল পেড়ে ওর মাথা খারাপ করে দেয়। সিনেমা দেখে দেখে ছেলেরা তো ইন্সপায়ার হয় লম্বা জার্নিতে মেয়েদের সাথে লাইন মারার ব্যাপারে। তারপর ভাবলো, গান শুনুক আর না শুনুক, হেডফোন কানে দিয়ে রাখুক, তাতে ছেলেটা কথা বলতে চান্স পাবে না। এসব ভাবনা শেষ না হতেই দেখলো ছেলেটা নিজের গলায় ঝোলানো হেডফোনটা কানে দিয়ে সিটটা এড়িয়ে শুয়ে পড়ল। যাক বাবা, বাঁচা গেল। তার মানে ছেলেটা ওর সাথে আজাইরা প্যাচাল পারবে না। বাস ছেড়ে দিল। কিছুক্ষণ পর একজন লোক সবার রেজিস্ট্রেশন কার্ড চেক করতে লাগলো। ছেলেটা হেডফোন খুলতেই তিথি ওকে বলল, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি এই সিটটা আমার, আর আপনি যেটাতে বসেছেন ওটা আমার। ও, আপনি কি আপনার সিটে আসতে চাচ্ছেন? না মানে আমি বলতে চাচ্ছি, আমি কি আপনার সিটটা ধার পেতে পারি? অ্যাকচুয়ালি আমি জানলার কাছে ছাড়া বসতে পারি না, অস্বস্তি লাগে। তাই আমি রেজিস্ট্রেশনের সময় বলেছিলাম জানালার পাশে সিট লাগবে আমার। ওনারা কেন দিল না বুঝলাম না। ও, ইটস ওকে, নো প্রবলেম। এরপর চেকার এসে ওদের রেজিস্ট্রেশন কার্ড চেক করে গেল। তারপর সাফি আর দোলা একটা স্পিচ দিল। দোলা শুরু করেছিল, হ্যালো ডিয়ার ট্রাভেলার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হোপ এভরিথিং ইজ ওকে স্টিল নাও। এ কথা বলেই আপু মিষ্টি একটা হাসি দিল। সেই হাসিতে মোটামুটি সবাই তাল মেলালো। তারপর সাফি ভাইয়া হেসে বলতে শুরু করলো, ট্যুর প্ল্যান আপনারা সবাই কম বেশি জানেন, তবু আরেকবার রিপিট করছি, আমরা কোনো তাড়াহুড়ো ট্রিপ চাইনি। দৌড়ের ওপর সব দেখা হয় ঠিকই, কিন্তু উপভোগ করা যায় না, তখন ট্যুর হয় নট ট্রাভেলিং। তার ওপর আমরা যাচ্ছি জঙ্গলে, তাই যেখানে 6-7 দিনে যাওয়া আসা হয় সেখানে আমাদের 10 দিনের প্ল্যান। আজ রাত 1টার দিকে কুমিল্লা পৌঁছে যাব। ওখানে আমরা আমাদের ডিনার করে নেব। তারপর আর একটা ট্রিবেক পাবো 3-4টার দিকে। সকাল 6-7টার মধ্যে আমরা বান্দরবন শহরে পৌঁছে যাব। তারপর লাঞ্চ করে ওখান থেকে জিপে করে সোজা থানচি। পথে নীলগিরি চিম্বুক পড়বে। জাস্ট 10 মিনিটের জন্য একটা টু মারবো, তারপর আবার যাত্রা। থানচি পৌঁছাতে আমাদের দুপুর হয়ে যাবে। লাঞ্চ করব ওখানে, তারপর একটু রেস্ট নেব। যেহেতু থানচির পর আর কোনো বাজারঘাট পাবো না, তাই থানচি থেকে পুরো 10 দিনের বাজার করে নেব। বিকালটা আমরা বাজার করে আর পাশের একটা ছোট জলপ্রপাত ঘুরে কাটাবো। সন্ধ্যায় বারবিকিউ হবে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব যাতে সকাল সকাল উঠতে পারি। আর থানচিতে আমরা তাঁবুতে থাকবো। পরের দিন সকালে আমরা আবার রওনা দিব, কিন্তু নৌকায় করে বাইরের থানচি পর্যন্ত। রওনা দেওয়ার আগে সবাই বাড়িতে কথা বলে নেবেন, কারণ থানচির পর থেকে মোবাইল নেটওয়ার্ক নেই। প্রায় 2 দিন নৌকা ভ্রমণের পর আমরা যেখানে পৌঁছাবো সেই জায়গার নাম রেমান্ত্রী। রেমান্ত্রী থেকে 3 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছাবো আমাদের স্বপ্নের নাফাখুম জলপ্রপাতে। তারপর আমরা ওই রাতটা পাশের পাহাড়ি গ্রামে কাটাবো। তারপর কাছের আরও 2টো জলপ্রপাত দেখব পরের দিন। তারপর যেভাবে গিয়েছি ওভাবেই ব্যাক করব। আশা করি এই যাত্রার জন্য আপনারা সকলেই মানসিকভাবে প্রস্তুত। সকলের কাছে পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব আশা করছি। এখন আমরা আর অপরিচিত নয়, আমরা এখন একটা ফ্যামিলি। গ্রুপের কোনো মেম্বার অন্য মেম্বারকে কোনো বিষয়ে হ্যারাস করবেন না, ছোট করবেন না। যদি কারোর নেগেটিভ আচরণ দেখা যায় তাহলে তাকে এই মুহূর্তে এই জায়গায় ফেলে চলে যাওয়া হবে। রান্নাবান্না সাধারণত মাঝিরাই করে, কিন্তু মাঝিদের আমরা সবাই সাহায্য করব। মনে রাখবেন 10-এর লাঠি 1-এর বোঝা। রেমান্ত্রী পর থেকে রাস্তার আপনাকে প্রচুর যোগ ধরবে, তাই নিজের প্রতি ও সকলের প্রতি এক্সট্রা খেয়াল রাখবেন। যখনই দেখবেন আপনাকে জোকে ধরেছে, আশেপাশে যারা থাকবে তাদের কাছে সাহায্য চাইবেন। আর যদি আপনি দেখেন আপনার পাশের মানুষটিকে জোকে ধরেছে, তাহলে তাকে নিজ দায়িত্বে সাহায্য করবেন। আর সবশেষে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, পাহাড়িদের ড্রেস আপ বাঙালিদের মতো হয় না। দয়া করে তখন নিজের চোখকে ও মুখকে সংযত রাখবেন। তাদের
তাদের জীবনযাত্রার প্রতি সম্মান রাখবেন। মনে রাখবেন, ওখানে আমরা বিপদে পড়লে সাহায্যের জন্য পাহাড়িদের কাছেই যেতে হবে। কারণ আবার মনে করিয়ে দিই, থানচির পর মোবাইল নেটওয়ার্ক নেই। এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং। তারপর আবার সেই সেম ঘটনা। ছেলেটা হেডফোন কানে গুঁজে দিল আর তিথির জানলার বাইরে তাকিয়ে রইল। হঠাৎ একটা ডাক কানে এলো, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই যে শুনছেন? তিথির চোখ মেলে দেখলো পাশের ছেলেটা ওকে ডাকছে। হায় রে, কখনো ঘুমিয়ে পড়লো টেরই পায়নি। তিথি তাকাতে ছেলেটা বলল, সবাই ডিনার করতে নেমেছে, আমিও যাচ্ছি। আপনি বাসে একা ঘুমাবেন, তাই ডাকলাম, কিছু মনে করবেন না। তিথি দেখলো পুরো বাসে কেউ নেই, বলল, থ্যাঙ্কস। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। হ্যাঁ, ভালোই ঘুম আপনার। একটু আগে তো সাফি সবাইকে মিনিমাইকে বলল 20-30 মিনিট ব্রেক টাইম, এর মধ্যে ডিনার সেরে নিতে হবে। তিথি লজ্জা পেয়ে গেল। আসলেই যখন তখন যে কোনো জায়গায় ঘুমিয়ে পড়ার প্রতিভা ওর ভালোই আছে। বাস থেকে নামতে নামতে ছেলেটা বলল, বাই দ্য ওয়ে, আমি মুগ্ধ। আপনি? তিথি বলল, কি ব্যাপারে? মুগ্ধ অবাক হয়ে বলল, মানে? আপনি যে জিজ্ঞেস করলেন আমি মুগ্ধ কিনা, ওটাই জানতে চাচ্ছি। কি ব্যাপারে মুগ্ধ হওয়ার কথা বলছেন? ট্যুর? বাট এটা তো মাত্র শুরু। ছেলেটা হেসে ফেলল, আমার নাম মুগ্ধ। আমি আপনার নামটা জানতে চাচ্ছিলাম। বারবার এক্সকিউজ মি করতে কার ভালো লাগে বলুন? আফটার অল আগামী 10 দিন এক জায়গায় থাকছি, নামটা তো জানা প্রয়োজন। তিথি লজ্জা পেয়ে হেসে বলল, ও, আমার নাম তিতির। বাহ, নামটা খুব সুন্দর। তিতির নামের মানে জানেন? একটা পাখির নাম। মুগ্ধ রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে বলল, তিতির পাখি দেখেছেন কখনো? না। তিতির খুব সুন্দর দেখতে। ঢাকায় আছে নাকি? না, আমি ঝাড়খণ্ডে দেখেছিলাম, রাঁচির এক জঙ্গলে। বাপরে, আপনি খুব ঘোরাফেরা করেন নাকি? তা বলতে পারেন, তবে আমি জঙ্গল প্রেমিক। পাহাড়ের জঙ্গলে ঘুরতে বেশি পছন্দ করি। ও, নাফাখুম গিয়েছেন আগে? হ্যাঁ, 2 বছর আগে গিয়েছিলাম। এটা সেকেন্ড টাইম। আমার এই প্রথম। ও, আপনার সাথে কেউ নেই? না, আমি একা এসেছি। আচ্ছা, আপনারা ছেলেরা মেয়েদের কোথাও একলা যেতে দেখলে এই কথা জিজ্ঞেস করেন কেন? কিছু মনে করবেন না প্লিজ। আসলে এই টাইপের ট্রিপে কখনো কোনো মেয়েকে একা যেতে দেখিনি, তো তাই। হয় ফ্রেন্ড, নয় বিএফ, নয় হাজবেন্ড, নয় কাজিন, নয় তো ভাই, কেউ কেউ সাথে থাকে। আমার সাথে কাউকে লাগে না। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। আপনি বোধহয় রেগে যাচ্ছেন। না, রেগে যাচ্ছি না। সত্যি কথা বলতে কি, আজকাল অনেক মেয়েরই যাওয়ার সাহসটা থাকে, কিন্তু ফ্যামিলি যেতে দেয় না একা। সেক্ষেত্রে আমি বাঁধিয়ে রাখার মতো একটা ফ্যামিলিতে জন্মেছি। আমি স্বাধীন, কখনো কেউ কোনো কিছুতে বাধা দেয় না। বাধা দেয় না বলেই বোধহয় আপনি আপনার ফ্যামিলিকে রেসপেক্ট করেন আর তাদের সম্মান বজায় রাখেন। তিথি হেসে বলল, হ্যাঁ, ওরা আমার ইচ্ছে অনিচ্ছার এত মূল্য দেয় বলেই আমি ওদের কথা রাখার ট্রাই করি অলওয়েজ। সাফি ভাই দূর থেকে হাত নাড়ছে। মুগ্ধ হাত নেড়ে তার রিপ্লাই দিল, বলল, চলুন খেতে বসা যাক। মুগ্ধ সাফিদের টেবিলেই বসলো। সাফি কার সাথে যেন কথা বলছিল। চোখাচোখি হতেই হাসি বিনিময় হলো শুধু। দোলা জিজ্ঞেস করলো, কি অবস্থা আপু, ভালো লাগছে? হ্যাঁ, খুব। কোনো প্রবলেম হলে আমাকে বলবে। আসলে বুঝতেই তো পারছো, এতগুলো মানুষ, আলাদাভাবে খেয়াল রাখা ডিফিকাল্ট। ইটস ওকে আপু, আমি আপনাকে বলবো। দোলা হেসে বলল, বাই দ্য ওয়ে, মুগ্ধ ভাইয়ার সাথে আলাপ হয়েছে? মুগ্ধ বলল, আরে উনি তো আমার পাশের সিটে, আলাপ হবে না কেন? দোলা বলল, ওয়াও, দেন গ্রেট। মুগ্ধ ভাইয়া তুমিও একা? ওনাকে একটু দেখে রেখো, উনি একা এই ট্রিপে। মুগ্ধ বলল, তুই বলার আগে থেকেই দেখছি। তিতি চমকে তাকালো মুগ্ধর দিকে। দোলা বলল, মানে? মানে সবাই বাস থেকে নেমে গিয়েছিল, তখনও উনি বাসে ঘুমাচ্ছিলেন। আমি তো ডেকে নিয়ে এলাম, এটা দেখে রাখা হলো না? দোলা হেসে বলল, আচ্ছা বুঝলাম। খাওয়া শেষে উঠে যেতেই তিতি বলল, বিল পে করতে হবে না? মুগ্ধ বলল, না না, এটা ট্যুরের মধ্যে, ওরাই দেবে। বাস ছাড়তে আরও 4-5 মিনিট বাকি, চলুন বাইরে গিয়ে দাঁড়ানো যাক,
তিথি ওর সাথে যেতে যেতে বলল, আপনার সাথে কেউ নেই? না, আমি একাই ঘুরি অলওয়েজ। তাছাড়া আমার সাথে ঘোরার মতো কেউ নেই। ও আচ্ছা, দোলা আপু আপনার পরিচিত? তখন দেখলাম তুই করে বলছেন। মুগ্ধ হেসে বলল, ও সাফির গার্লফ্রেন্ড। আর সাফি আমার আপন চাচাতো ভাই। সেই সূত্রেই দোলার সাথে পরিচয়। ও কে বড়? আমি সাফির 1 বছরের বড়। ও। কিছুক্ষণ ওরা হাইওয়ের পাশে দাঁড়িয়ে রইল। প্রথমে কেউ কোনো কথা বলছিল না। মুগ্ধ শুরু করলো, আপনি কিসে পড়ছেন? এবার এইচএসসি দিলাম। মুগ্ধ অবাক হলো, মানে এখনো ইউনিভার্সিটিতে যাননি? না, পাবলিকে পরীক্ষা দিব, তাই কোথাও অ্যাডমিশন নিইনি। এই তো ফিরে আসার পরই এক্সাম। তুমি তো পুরাই বাচ্চা। সরি তুমি করে বলে ফেললাম। ইটস ওকে। সাফি ভাইয়া দোলা আপু তো প্রথম থেকেই তুমি বলে। আপনিই তো আপনি আপনি করছিলেন। ও তাই না? ও আর কি, আমি ওদের মতো প্রথমে কাউকে ওভাবে বলতে পারি না। ও আপনি কিসে পড়েন? ইস, আর 4 মাস পরে কথাটা জিজ্ঞেস করতে যদি, তাহলে কি হবে? বলতে পারতাম আমার স্টাডি কমপ্লিট। তিথি হেসে দিল। মুগ্ধ বলল, আমি মাস্টার্স করছি, লাস্ট সেমিস্টার। এই বাস ছেড়ে দিচ্ছে, চলো। বাসে উঠে বসতেই মুগ্ধ বলল, এখন কি আবার ঘুমাবে? তিথি হেসে বলল, আপনি কি আবার হেডফোন কানে গুঁজবেন? এবার মুগ্ধ হেসে দিল।